বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর রক্তচোষার সত্যি ঘটনা। পালবাবু ছাতাটা ঘরের এক কোণে রেখে চৌকির উপর বেশ আরাম করে বসলো। পালবাবু হলেন একজন ভূত বিশেষজ্ঞ। দেশ বিদেশে তার খুব নামডাক। এখন বয়স হয়েছে, তাই পরম আনন্দে মনের সুখে অবসর জীবনযাপন করছে। তার জন্যই আমাদের অখ্যাত গ্রাম আজ সুখ্যাতি লাভ করেছে। গ্রামের বাচ্চা থেকে পুরো সবাই তাকে পালবাবু বলেই ডাকেন। আসল নাম সুবিমল পাল। চায়ের দোকানে বসে পালবাবু বলেন, ভূত প্রেতের গল্প তো অনেক শুনেছিস, আজ ভূতের গল্প নয়, আজ এক নতুন স্বাদের নতুন ধরনের গল্প শোনাবো। এক ভয়ঙ্কর রক্তচোষার জীবের গল্প, যারা তোদের মতো একালের ছেলে ছোকরাদের কাছে ভ্যাম্পায়ার নামেই বেশি পরিচিত। হ্যাঁ রে, কচি ভ্যাম্পায়ার বা পিশাচ। কি জানিস? পালবাবু তার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা বলতে শুরু করলো। এরপরে ঠিক কি কি হয়েছিল জানতে আমাদের গল্পটি পুরো শুনতে হবে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলুন আজকের এই ভ্যাম্পায়ারের গল্পটি শুরু করা যাক। আজ সারাদিন অঘোরে বৃষ্টি হচ্ছে। মাঠঘাট, রাস্তা, ক্ষেত সব সাদা আস্তরণে ডুবে। সন্ধ্যা নামতে বৃষ্টিটা একটু বিশ্রাম নিতে শুরু করলো। আমাদের আবার সন্ধ্যাবেলা ক্লাব ঘরে অন্তত কিছুক্ষণ আড্ডা না মারলে পেটের ভাত হজমই হয় না। ক্লাব ঘরে বসে থাকা ক্যাপ্টেনদা বলে উঠল, জানিস হাবলা, এমন বৃষ্টি আমি বাপের জন্মে দেখিনি। মনে হয় আজই দামোদর নদের জলে বানভাসী হয়ে আমাদের গ্রামটা পুরো ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাবে। হাবলা কিছু একটা বলতে গেল, কিন্তু পালবাবুকে দেখে চুপ হয়ে গেল। পালবাবু ছাতাটা ঘরের এক কোণে রেখে চৌকির ওপর বেশ আরাম করে বসল। পালবাবু বলেন, একজন ভূত বিশেষজ্ঞ। দেশ বিদেশে তার খুব নামডাক। এখন বয়স হয়েছে, তাই পরম আনন্দে মনের সুখে অবসর জীবনযাপন করছেন। তার জন্যই আমাদের এই অখ্যাত গ্রাম আজ সুখ্যাত লাভ করেছে। গ্রামের বাচ্চা থেকে পুরো সবাই তাকে পালবাবু বলেই ডাকেন। আসল নাম সুবিমল পাল। যদিও পুরো নামটা গুটিকতক লোক জানেন। হাবলা বলে উঠল, পালবাবু, এমন স্যাঁতস্যাঁতে পরিবেশে একটা ভূতের গল্প হলে মন্দ হতো না। পালবাবু, হ্যাঁ, জল বাদলার দিনে ভূত প্রেতের গল্প বেশ মানানসই। ভূত প্রেতের গল্প তো অনেক শুনেছিস, আজ ভূতের গল্প নয়, আজ এক নতুন স্বাদের নতুন ধরনের গল্প শোনাবো। এক ভয়ঙ্কর রক্তচোষা জীবের গল্প, যারা তাদের মতো একালের ছেলে ছোকরাদের কাছে ভ্যাম্পায়ার নামে বেশি পরিচিত। হ্যাঁ রে, কচি ভ্যাম্পায়ার বা পিশাচ। কি জানিস? আমতা আমতা করে কচি কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু তাকে থামিয়ে হাবলা বলল, আমরা সবাই জানি ভ্যাম্পায়ার হলো কল্পিত প্রাণী, যারা জীবিত প্রাণী রক্ত খেয়ে বেঁচে থাকে। পালবাবু, পুরোপুরি কল্পিত জীব বলা ঠিক না। বহু সংস্কৃতিতে ভ্যাম্পায়ারকে সত্তা পাওয়া গেছে, যেমন হয় সার্বিয়ার মধ্যে, গ্রিসের মধ্যে, রোমানিয়ার মধ্যে। একসময় পশ্চিম ইউরোপে এবং আমেরিকায় গণ হিস্টিরিয়া উদ্ভূত হয়েছিল এবং অনেক মৃত্যুর পেছনে রক্তচোষার অভিযোগ আনা হয়েছিল। এক একটা আস্ত গ্রাম এদের ভয়ে রাতারাতি খালি হয়ে যেত। মানুষ ভয়ে শুটিয়ে থাকত। হাবলা, পালবাবুকে থামিয়ে, আপনি পিশাচ নিজের চোখে দেখেছেন নাকি শুধুই বই পড়া? পিশাচ পুরাণ শোনাবেন? পালবাবু বেশ রেগে ক্ষিপ্ত হয়ে, তুই চুপ করবি, তবে তো আমি বলবো। আমরা সবাই হাবলাকে বকা দিয়ে চুপ করতে বললাম। অধীর আগ্রহে পালবাবুর মুখের দিকে চেয়ে থাকলাম। পালবাবু চুরোটে একটা মস্ত বড় টাক দিয়ে বাতাসে ধোঁয়া ছড়াতে ছড়াতে গল্প শুরু করলেন। পালবাবু, গল্পটা কম করে হলেও বছর ৩৫ আগে, যখন আমার বয়স ছিল ওই ৩০ ছুঁই ছুঁই। টানা ১০ বছর অক্লান্ত পরিশ্রম করে বেশ নামডাক করেছিলাম। রোজগারও কম হতো না। খ্যাতি যে বিদেশ অবধি পৌঁছে গেছে জানতাম না।
যদি না সেই চিঠিটা হাতে পেতাম। চিঠিটা আসে পশ্চিম ইউরোপের বালকান অঞ্চলের একটি ছোট্ট গ্রাম থেকে। চিঠিটার প্রেরক ডক্টর হার্সেল। হাবলা, চিঠিতে কি লেখা? পালবাবু, চিঠিটা ইংরেজিতে লেখা, যার বাংলা করলে ঠিক এই হয়: ডক্টর হার্সেলের গ্রামে এক এক করে সব ছোট্ট বাচ্চা রক্তশূন্যতায় মারা যাচ্ছে। সবার মৃত্যু একইভাবে। আর যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো সবার গলার পিছনে দুটো করে ফুটো। কেউ যেন ফাঁপা সূচ দিয়ে শরীরের সমস্ত রক্ত একটু একটু করে পান করেছে। ক্যাপ্টেন দা, পালবাবু, আপনি তো ভূত বিশেষজ্ঞ, পিশাচ তন্ত্র তো আপনি তো জানেন না? আপনি গিয়েছিলেন? পালবাবু বেশ গম্ভীর এবং বিজ্ঞের মতো উত্তর দিলেন। পালবাবু, তখন আমার কাছে পিশাচ নিয়ে কাজ করা নতুন ছিল, তা বলে একদমই কিছু জানতাম না এমনটাও কিন্তু নয়। দিন কুড়ি পর ইউরোপে পাড়ি দিলাম। সাহেবদের দেশ, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন নিয়মমাফিক জীবনশৈলী। জাহাজ থেকে নেমে রেলপথ, তারপর স্টিমার, সর্বশেষ ঘোড়ার গাড়ি করে পাহাড়ি পথ। সাদা বরফে ঘেরা সবুজ গ্রাম। গ্রামের সৌন্দর্যতার থেকে চোখ সরানো যায় না। যাবার আগে চিঠি করে দিয়েছিলাম যে আমি আসছি। গ্রামে গিয়ে ডক্টর হার্সেলের নাম বলতে আমাকে জৈনিক এক গ্রামবাসী ডক্টর সাহেবের ভিলাতে পৌঁছে দিল। বেশ সুদর্শন চেহারা, লম্বা, স্বাস্থ্যবান, গায়ের রংটা দুধে আলতা। ডক্টর হার্সেল আমাকে আপ্যায়ন করে ঘরে আসতে বলল। আলাপচারিতা শেষ করে আমাকে বিশ্রাম করার পরামর্শ দিলেন। অনেকটা রাস্তা, কম ধকল যায়নি। স্নান সেরে অল্প খেয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন গ্রামের সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির কাজের লোকটাকে ডক্টর হার্সেলের কথা জিজ্ঞেস করতে তিনি বললেন যে সাহেব রোগী দেখতে গেছেন। কিছুক্ষণ পর ডক্টর হার্সেল ফিরে এলেন। দেখে মনে হলো খুব হতাশ, মুখটাও একটু ভার হয়ে আছে। হয়তো রোগী ভালো নেই। ডক্টর হার্সেল হাত মুখ ধুয়ে আমার সাথে গল্প করতে বসলেন। ডক্টর হার্সেল, হয়তো আরো একটা প্রাণ অসময়ে ঝরে যাবে। ছেলেটাকে শত চেষ্টা করেও বাঁচানো যাবে কি না বলা মুশকিল। সব ঔষধ পথ্য অকেচো। শরীরে কোনো রোগের লক্ষণ নেই, কিন্তু রোগীদের শরীরটা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রক্তের অভাবে মারা যাচ্ছে এক এক করে গ্রামের সমস্ত বাচ্চা। তেমন কিচ্ছু করতে পারছি না। দেখে মনে হবে শরীরে কোনো রোগই নেই। নারী ঠিকঠাক চলছে, শুধু সমস্যা দিন দিন শরীরটা ফ্যাকাশে ছিবড়ের মতো হয়ে যাচ্ছে, অনেকটা রক্ত কম হয়ে আসার মতো, কিন্তু অ্যানিমিয়া না। রক্ত পরীক্ষা করে দেখা গেছে রক্তে লোহিত কণিকা যে পরিমাণে থাকা উচিত ঠিক সেই পরিমাণেই আছে। তবে দিন দিন শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে কেন? আমি বললাম, এটা ঠিক কতদিন থেকে হচ্ছে? ডক্টর হার্সেল কিঞ্চিত ভেবে বললেন, পিটার এই রোগের নতুন রোগী না। পিটারের আগে 6 জন একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে গত 3 মাসে। মৃত্যুর দিন ঠিকঠাক দেখা যায়, তবে মৃত্যুর পুনরাবৃত্তি ঘটে গুনে গুনে 15 দিন পরে, মানে রোগী আক্রান্ত হওয়ার 15 দিন পর। পালবাবু, আমাকে একবার রোগীর বাড়িতে নিয়ে যাবেন? আমি একটু গিয়ে দেখতাম, যদি কিছু বুঝতে পারি। ডক্টর হার্সেল, আজ রাতে চলুন, আমি আরো একবার ছেলেটাকে দেখে আসব, যদি কিছু উপায় বের করা যায়, যদি ছেলেটাকে বাঁচাতে পারি। যেমন কথা তেমন কাজ। রাত 9টায় দুজনের রোগীর বাড়িতে হাজির হলেন। পালবাবু, নেড়েচেড়ে বাচ্চাটাকে দেখলাম। গলায় দুটো ফুটো। কেউ যেন অল্প অল্প করে সুচ জাতীয় কিছু দিয়ে শরীর সমস্ত রক্ত চুষে নিচ্ছে। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় আর একটাও কথা হলো না। ডক্টর হার্সেল আর আমি দুজনেই নির্বাক, এক গম্ভীর চিন্তায় আবিষ্ট। ডক্টর হার্সেলের ভিলাতে এসে ডক্টরের উদ্দেশ্যে বললাম, আমি পুরো ব্যাপারটা জানতে চাই, মানে আপনাদের ভাষায় কেস হিস্ট্রি। ডক্টর হার্সেল বলতে শুরু করলেন। ডক্টর হার্সেল, আমি এই গ্রামের আদি বাসিন্দা। আমার 4 পুরুষের জন্ম, মৃত্যু এই গ্রামে। ঠাকুরদার কাছে শোনা, ওনাদের সময়ে, মানে ওই 18 শতকের শেষের দিকে গ্রামে এক রক্তচোষার আবির্ভাব হয়। এক এক করে গ্রামের বাচ্চা মরতে শুরু করলো, ঠিক আজ যেইভাবে
মরছে ঠিক এইভাবেই। কিন্তু আকস্মিকভাবে মৃত্যু খোলা বন্ধ হয়ে গ্রামে আবার শান্তি ফিরে আসে। একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ডক্টর হার্সেল একটু চুপ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। গ্রামের রাত একটু জলদি নামে। ঋষির ডাক শুরু হলো। আমরা দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। খুব সকালে ডক্টর হার্সেলের ডাকাডাকিতে চোখ খুলল। ডক্টর হার্সেল, শিগগিরই রোগীর বাড়ি যেতে হবে, বাচ্চাটার অবস্থা ঠিক নেই। খুব অল্প সময় তৈরি হয়ে ডক্টর হার্সেলের সাথে বেরিয়ে পড়লাম। পালবাবু, বাচ্চাটার বাড়ি গিয়ে দেখি বাচ্চাটার অবস্থা সংকটজনক। কাল মাঝরাতের থেকে রক্ত বমি করছে। ঘরের জানলার কাঁচ ভাঙা দেখে বুঝতে দেরি লাগলো না যে কেউ রাত্রিবেলা জানলা দিয়ে ঘরে প্রবেশ করেছিল। ডক্টর হার্সেলের খুব মনোযোগ দিয়ে নাড়ি দেখতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে কয়েকবার চোখ বন্ধ রেখে ঘাড় নাড়লেন। বুঝতে পারলাম বাচ্চারা বেশি দিন বাঁচবে না, শেষ সময় তার চলে এসেছে। পালবাবু, আমি বাচ্চার বাড়ির লোকজনদের পুরো রাত জেগে কাটাতে বললাম, আর বাচ্চাটাকে অন্য ঘরে স্থানান্তরিত করতে বললাম। কিছুক্ষণ পর দুজনে বাড়িটা থেকে বার হলাম। ডক্টর হার্সেলের, মিস্টার পাল, কিছু বুঝলেন? পালবাবু দৃঢ় গম্ভীর গলায়, বুঝেছি বই কি, আলবাত বুঝেছি। এমনকি এরপর কি করতে হবে তাও মনে মনে ঠিক করে রেখেছি। ডক্টর হার্সেলের, বেশ, এই জন্যই আপনাকে ডাকা। কিছু একটা উপায় করুন, দয়া করে একটা বিহিত করুন। চোখের সামনে ফুলের মতো বাচ্চাগুলো মরে যেতে আর দেখতে পাচ্ছি না। এমন সময় হঠাৎ করে হাবলা বলে উঠল। হাবলা, পালবাবু, তারপর কি হলো? আপনি কি উপায় করলেন? কি ছক কষলেন? বাচ্চাটার কি হলো? এতগুলো প্রশ্ন শুনে পালবাবু রেগে আগুন। হাপ্পা হয়ে বললেন, মন দিয়ে শোনো, সব উত্তর পাবি। পালবাবু আরো একটা চুরুট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে ধুয়ো ছাড়তে ছাড়তে বলতে শুরু করলেন। আমরা সবাই মনোনিবেশ করলাম। পালবাবু ডক্টর হার্সেলকে আশ্বস্ত করে কিছু সামগ্রী জোগাড় করতে বললাম, যেমন মাটি খুঁড়া, যন্ত্রপাতি, একটা রূপোর চুড়ি, একটা টর্চ আর টুকটাক কিছু জিনিসপত্র। আমরা রাতের খাবার খেয়ে সব জিনিসপত্র নিয়ে বাচ্চাটার বাড়ির সামনে অন্ধকারে আত্মগোপন করলাম। ঘাপটি মেরে বসে থাকলাম। আমাদের দৃষ্টি বাচ্চাটার ঘরের জানলাতে আবদ্ধ, চোখ স্থির। দেখতে দেখতে রাত নেমে এলো। গ্রামের সমস্ত আলো এক এক করে নিভে গেল। আধারের একটা পুরু কালো আস্তরণে ডুবে গেল। কিছুক্ষণ পর মস্ত বড় পূর্ণিমার চাঁদ মেঘেদের সাথে লুকোচুরি খেলতে শুরু করলো। চাঁদের আলোয় অস্পষ্ট দেখতে লাগলাম একটা ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাচ্চাটার ঘরের দিকে। সরীসৃপের মতো পাঁচিল বেয়ে উঠতে শুরু করলো। তারপর যা হলো তা দেখে চোখের পাতা বরফ কঠিন স্থির হয়ে গেল। চারিপাশটা যেন ভয়ের আতঙ্কে গ্রাস করলো। অদ্ভুত লম্বা ছায়ামূর্তিটা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করার প্রাণপণ চেষ্টা করছে। তার হাত দুটো বিশাল আকারের করে রুমে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু যাকে খুঁজছে সে আজ সেই ঘরে নেই। রক্ত পিপাসা না মেটাতে পেরে সে কি পাশবিক হুঙ্কার। সাথে সাথে বাড়ির সব আলো জ্বেলে উঠল। আমরা স্পষ্ট দেখতে পেলাম সাদা কফিনে মোড়া একটা লম্বা ছায়ামূর্তি। মুখটা অদ্ভুত লম্বাটে এবং লালচে কালো। চোখ দুটো ভয়ঙ্কর লাল। চোখ দুটো যেমন আগুন বার হচ্ছে। শীতের হাড় কাঁপা, ঠান্ডার রাত সারা শরীরে ঘামে ভিজে গেল। এমন অমানবিক দৃশ্য কোনোদিন দেখিনি। এতগুলো আলো একসাথে জ্বলতে দেখে ছায়ামূর্তিটা আস্তে আস্তে পালাতে শুরু করলো। এবার আমাদের কাজ শুরু। আমরা রক্তচোষাটার পিছু নিলাম। আস্তে আস্তে আমরা পিছনে পিছনে যেতে শুরু করলাম। যেতে যেতে আমরা কবরখানায় পৌঁছে গেলাম। রক্তচোষাটা একটা কবরে আস্তে আস্তে প্রবেশ করলো। আমি নিশ্চিত হলাম যে এই কবরের মধ্যে পিশাচটার বাস। এবার ভোরের অপেক্ষা করতে লাগলাম। হাবলা কৌতূহল আর উদ্দীপনা নিয়ে খুব জোরে চেঁচিয়ে বলল, হাবলা, পালবাবু, পিশাচটা আপনাদের দেখতে পাইনি, ভোরের অপেক্ষা কেন? আর আপনার কি করে পিশাচটার থেকে গ্রামবাসীদের মুক্ত করলেন? বিরক্ত হয়ে পালবাবু, না, দেখতে পাইনি, দেখতে পেলে আর হয়তো রেহাই থাকতো না।
আমাদের রক্ত চুষাই হয়তো তার অসীম রক্ত পিপাসা মেটাতো। সূর্যের আলোর সাথে সাথে পিশাচের ক্ষমতা লোপ পায়। রোদের আলোতে তারা বার হতে পারে না, তাই সূর্যের আলো ফোটার অপেক্ষা। সূর্যের প্রথম কিরণের সাথে সাথে আমরা কবরটা খুঁড়তে লাগলাম। শেষে একটা কাঠের কাফিনে বেলচা আটকে, তারপর আর দেরি না করে কাফিন খুলে রূপোর চুড়িটা কবরে থাকা লাশটার বুকে সজোরে গেঁথে দিই। সাথে সাথে টাটকা লাল তাজা গরম রক্তে আমার হাত লাল হয়ে যায়। জানি না লাশটা কত বছরের পুরনো, কিন্তু আশ্চর্যভাবে প্রকৃতির নিয়ম ভঙ্গ করে আজও তা তাজা, যেন কিছু ঘন্টার বাসি মরা। পাখির কোলাহলের সাথে তাল মিলিয়ে আমরা আবার হাতে শক্তি সঞ্চয় করে কবেরটা মাটি দিয়ে ঢেকে ধীর ক্লান্ত পায়ে ডক্টর সাহেবের ভিড়ায় ফিরি। দিন 7-এর মধ্যে বাচ্চারা সুস্থ হতে শুরু করে। ডক্টর হার্সেলের দেওয়া সমস্ত ঔষধ কাজ করছে। আস্তে আস্তে ফ্যাকাশে গায়ের রংটা স্বাভাবিক হতে শুরু করলো। গলার ফুটো দুটো সর্পগতিতে সেরে উঠছে। তারপর থেকে আর কোনো বাচ্চা রক্তচোষা পিশাচের বলি হয়নি। গ্রাম এখন আতঙ্ক মুক্ত, ভয় মুক্ত। রাতারাতি আমি গ্রামের লোকের কাছে দেবদূত হয়ে উঠলাম। আমিও দিন কয়েক গ্রামবাসীদের আতিথ্য গ্রহণ করে দেশে ফিরে আসি। এ বলে লম্বা একটা হাঁপ ছেড়ে পালবাবু গল্পটা শেষ করলেন। হাবলা কিছু একটা বলতে যাবে টের পেয়ে পালবাবু ধীর গতিতে ছাতাটা বগলে গুজে বিড়বিড় করে বৃষ্টি কমে গেছে বলতে বলতে হন হন করে ক্লাব ঘর ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আমরাও এক এক করে গল্পটা ভাবতে ভাবতে ক্লাব ঘর ছাড়লাম। আজ দিনটা বেশ উজ্জ্বল, সাথে একটা গুমোট ভাব। হয়তো 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে। যদিও অকাল বৃষ্টি এখন আর কোনো বড় ব্যাপার না, মানুষের লোভে প্রকৃতি আর ধ্বংসের মুখে। ঠিক তাই হলো, সন্ধ্যা থেকে প্রবল ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, হাঁপ ছেড়ে বাঁচলাম। শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পেল। অন্তত 1-2 দিনের জন্য গরম থেকে রেহাই। প্রকৃতি যেন আবার সবুজ সাজে সেজে উঠল। ফিরে পেল হারানো যৌবন। সব জানলা বন্ধ করার আগেই জানলা দিয়ে বৈঠকখানায় প্রবেশ করছেন বৃষ্টি দেবতা। শুনলে মানুষজন হয়তো অবাক হতে পারে। আমি প্রেসে, মানে এক খবরের কাগজের অফিসে কাজ করি, কিন্তু সকালে পেপার পড়ার সময় হয় না। কফির কাপে চুমুক দিতে দিতে আধ ভেজা খবরের কাগজ নিয়ে বসলাম। এক এক করে সব পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে চোখ পড়ল হিমাচলের এক অখ্যাত প্রত্যন্ত গ্রামে একের পর এক রক্তশূন্য লাশের খবর। সবার মৃত্যুর একটাই কারণ, রক্তশূন্যতা। গলার পিছনে কিংবা সামনে দুটো সূক্ষ্ম ছিদ্র। প্রতিবেদন অনুযায়ী সেই সূক্ষ্ম দিয়ে কেউ বা কারা সূক্ষ্ম জাতীয় কিছু দিয়ে শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। তবে এটা যে মানুষের কাজ নয় তা ভালোভাবেই বোঝা যাচ্ছে, কারণ পুলিশ তদন্ত করেও কিছু কিনারা করতে পারেনি। এমনকি মৃতদেহের আশেপাশে 1 ফুটও রক্ত পড়ে থাকতে দেখেনি। পুলিশি ভাষায় নো ক্লু। পুলিশের মতে হয়তো কোনো রক্তচোষা বাদুড় জাতীয় কোনো জীবের আগমনের পরিণতি এটা। তবে দিনের বেলা তেমন কিছু জীবের সন্ধান পাওয়া যায়নি। গত 1 মাসে 5টা গবাদি পশু ও 4 জন মানুষের মৃত্যু একইভাবে হয়েছে। মৃত্যুর সময় রাত 12টা থেকে রাত 4টে। পাহারা বসিয়েও কিচ্ছু লাভ হয়নি। তাই ভয়ে অর্ধেক গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। পেপারের পাতাটা কাঁচি দিয়ে কেটে নিলাম। যাক, মনে হচ্ছে অনেকদিন পর একটা খবরের মতো খবর পেলাম, যেটা নিয়ে কাজ করা যাবে। যদিও রহস্য সমাধান করার আমার কাজ না, আমার কাজ খবর সংগ্রহ করা। খবরটার মধ্যে এতটাই ডুবে গেছিলাম যে কফিনটা খেতে ভুলে গেছি। এক চুমুক দিয়েই দেখি কফিটা ঠান্ডা হয়ে জল। ফটাফট ব্যাগ গুছিয়ে ফেললাম। যদিও 2 জোড়া জামা কাপড়, টর্চ, একটা শক্ত দড়ি, দেশলাই বাক্স, কিছু প্রয়োজনীয় ওষুধ, একটা বাইনোকুলার ব্যাগের মধ্যে সব সময় থাকে। এর রকমই অ্যাডভেঞ্চার আমার খুব প্রিয় বিষয়। তারপর আমার রহস্যের গন্ধ পেলেই আমার আর কোনো দিকেই হুঁশ থাকে না। এরকম অভিযানে দিনের পর দিন দেশ বিদেশের নানা জায়গা ঘুরেছি।
এতে আমার সমস্ত সঞ্চয় প্রায় শেষ হতে চলেছে। সে হলেও ক্ষতি নেই, একা মানুষ। এ দুনিয়াতে নিজের বলতে এখন আর কেউ কোথাও নেই। কার জন্যই বা সঞ্চয় করব? তাই বেতনের সিংহভাগ টাকা চলে যায় ভ্রমণে। এডিটর বাবু অনেকবার খবর সংগ্রহ করতে গিয়ে যা টাকা ব্যয় হয়, মানে যাতায়াত ও থাকা, খাবার খরচ দিতে চেয়েছেন, কিন্তু আমি তা প্রত্যেকবার নাকচ করেছি। যদিও এর জন্য আমার বন্ধু বান্ধব আমাকে কমন কটূক্তি করতে ছাড়ে না। বকা, হাদা, গাধা, কত কি ভাবে। তারা বলে, তো সংগ্রহ করা খবর চেপে কাগজের মালিক কত রোজগার করে তুই নিজেও জানিস। যে যাই বলুক, ভাবুক যে কাজটা করতে ভালো লাগে, সেটার জন্য টাকা নিতে মন সায় দেয় না। মাসিক বেতনই আমার জন্য যথেষ্ট। একটাই পেট, এত টাকা টাকা করে কি লাভ? আমার এক দুজন বন্ধু অনেকবার অভিযানের সাথে যেতে চেয়েছে, কিন্তু এসব ক্ষেত্রে আমি একা যেতেই পছন্দ করি। সাথে কেউ গেলেই বরঞ্চ ঝামেলা, কাজে ঠিকঠাক মনোনিবেশ করা যায় না। অফিসে ফোন করে জানিয়ে দিলাম যে দিন 15 ছুটি চাই, একটা খবর সংগ্রহ করতে যাচ্ছি, এসে সব জানাবো। অনেকবার ভালো খবর দিয়েছি, মানে বলতে গেলে সফল খবর সন্ধান। এতে মালিকের লাভও হয়েছে বিরাট অঙ্কের। আমার কলম পড়ার জন্য পাঠকগণ অপেক্ষা করে থাকে। ঠিক এই জন্য ছুটি চাইলে আজ অবধি সম্পাদক মহাশয় মানা করেননি। যদিও এটা আপাত দৃষ্টিতে ছুটি না, কাজই যাচ্ছি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার বড়বাজারে, কিন্তু সামগ্রী লাগবে। সবকিছু এখান থেকেই নিয়ে নেওয়া যাবে, বিদেশে জায়গাতে কোনো কিছু ঠিকঠাক পাওয়া যাবে না। তারপর আবার পাহাড়ি গ্রাম। সন্ধ্যেতে রওনা দিলাম সেই অভিশপ্ত গ্রামের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেন, হাওড়া থেকে নিউ দিল্লি, তারপর বাসে করে সিমলা, সিমলা থেকে আরো 7-8 ঘন্টা জিপে, সর্বশেষ খচ্চরের পিঠে চেপে 8 ঘন্টা পাহাড়ি সংকীর্ণ পথ। সন্ধ্যা ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। হাতঘড়িতে সময় তখন বিকেল 5টা। সূর্য লাল আভা করে পশ্চিমের ঢলে পড়ছে ক্রমশ। রাস্তা দিয়ে যেতে যেতে খচ্চরের মালিকের সাথে অনেক গল্প হয়েছে।